আজ দেশের স্বাস্থ্য ব্যবস্থা যার হাতে, তিনি জীবনে কোনোদিন স্টেথোস্কোপ ধরেননি। দেশের অর্থনীতি যখন খাদের কিনারায়, তখন বাংলাদেশ ব্যাংকের চাবি তুলে দেওয়া হয়েছে ক্ষমতাসীন দলের নির্বাচন পরিচালনা কমিটির একজন ব্যবসায়ীর হাতে। আর নারী ও শিশুদের অধিকার রক্ষার জন্য যে মহিলা মন্ত্রণালয়, সেখানে দায়িত্ব দেওয়া হয়েছে এমন একজনকে যিনি নারীই নন। আপাত দৃষ্টিতে মনে হতে পারে এগুলো নিছকই কোনো ভুল সিদ্ধান্ত, কিন্তু না। এর সাথে যখন আপনি দেখবেন মাত্র কয়েকদিনের ব্যবধানে সেনাবাহিনীর শীর্ষ 6টি পদ, পুলিশের শীর্ষ 4টি পদ এবং চিফ প্রসিকিউটরের পদ রাতারাতি বদলে ফেলা হয়েছে, তখন সমীকরণটা আর এত সহজ থাকে না। প্রশ্ন হলো, একটি আস্ত রাষ্ট্রকে কি খুব ঠান্ডা মাথায় কোনো নির্দিষ্ট দলীয় পকেটে ঢুকিয়ে ফেলার মাস্টার প্ল্যান চলছে? রাষ্ট্র কি তবে মেধাশূন্য করে শুধু আত্মীয় আর অনুগতদের ক্লাবে পরিণত হচ্ছে? দর্শক, একটু গভীরে যাওয়া যাক। মজার বিষয় হলো, নির্বাচনের পর যখন একটি নতুন সরকার ক্ষমতায় আসে, তখন সাধারণ মানুষের মনে প্রত্যাশা থাকে অনেক উঁচুতে। মানুষ ভাবে এবার হয়তো ঘুণে ধরা কাঠামোগত সংস্কার হবে, যোগ্য মানুষেরা তাদের যোগ্য জায়গাটি ফিরে পাবেন। কিন্তু নির্বাচনের পর গত কয়েক সপ্তাহে আমরা যা দেখলাম, তা কোনো সংস্কার নয়, বরং মেধার এক নজিরবিহীন অপমৃত্যুর মহোৎসব। আপনি যদি শুধু সদ্য সমাপ্ত নির্বাচনের পর মন্ত্রিসভা ও প্রশাসনের শীর্ষ পদগুলোর তালিকার দিকে তাকান, রীতিমতো আপনার চোখ কপালে উঠবে। কি ঘটেছে আসলে? প্রথমে আসি অর্থনীতির হৃৎপিণ্ড বাংলাদেশ ব্যাংকের কথায়। আমরা সবাই জানি আমাদের ম্যাক্রো ইকোনমিক্স বা সামষ্টিক অর্থনীতি এখন কতটা ভয়াবহ সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। ডলারের তীব্র সংকট, মূল্যস্ফীতির কষাঘাতে মানুষের নাবিশ্বাস, আর ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পাহাড়। এই সময়ে আমাদের দরকার ছিল এমন একজন ক্যাপ্টেনের, যিনি আন্তর্জাতিক অঙ্গনে সমাদৃত এবং অর্থনীতির একেবারে নারী নক্ষত্র বোঝেন। অত্যন্ত বিস্ময়ের সাথে পুরো জাতি লক্ষ্য করল, কোনো যৌক্তিক কারণ ছাড়াই প্রখ্যাত অর্থনীতিবিদ ডক্টর আহসান এইচ মনসুরকে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পদ থেকে সরিয়ে দেওয়া হলো। আর তার জায়গায় কাকে বসানো হলো? মোহাম্মদ মোস্তাকুর রহমানকে। প্রশ্ন হলো, তিনি কে? তিনি পেশায় একজন পোশাক খাতের ব্যবসায়ী এবং হিসাববিদ। সবচেয়ে ভয়ঙ্কর তথ্য হলো, তিনি সদ্য সমাপ্ত নির্বাচনে ক্ষমতাসীন দলের নির্বাচন পরিচালনা কমিটির একজন সক্রিয় সদস্য ছিলেন। দলীয় আনুগত্যের এমন নির্লজ্জ পুরস্কার হয়তো ইতিহাসেও বিরল। এবার মন্ত্রিসভার দিকে তাকান, যাকে বলা যায় অপাত্রে মন্ত্রিত্ব বিতরণের এক ক্লাসিক উদাহরণ। দেশের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে এমন একজনকে, যিনি পেশায় কোনো চিকিৎসক নন। অর্থমন্ত্রীর চেয়ারে বসেছেন আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি একজন পোর খাওয়া রাজনীতিবিদ, সেটা সত্যি, কিন্তু কোনো প্রথিতযশা অর্থনীতিবিদ তো নন। ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদকে, যিনি নন কোনো ধর্মীয় আলেম বা নেতা। আর মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে বসেছেন এমন একজন, যিনি নিজে নারী নন। কিন্তু ঘটনা এখানেই শেষ নয়। রাষ্ট্রের সার্বভৌমত্ব ও অভ্যন্তরীণ নিরাপত্তার সবচেয়ে বড় পাহারাদার হলো সেনাবাহিনী ও পুলিশ। অথচ ক্ষমতার পালাবদলের সাথে সাথেই সেখানে শুরু হয়েছে অস্থিরতা। মাত্র কয়েকদিনের ব্যবধানে সেনাবাহিনীর শীর্ষ 6টি পদে আকস্মিক রদবদল আনা হয়েছে। চিফ অব জেনারেল স্টাফ সিজিএস, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার পিএসও, ডিজিএফআই প্রধান থেকে শুরু করে গুরুত্বপূর্ণ জিওসি পদগুলো রাতারাতি বদলে ফেলা হয়েছে। একইভাবে বাংলাদেশ পুলিশের শীর্ষ 4 কর্মকর্তা সহ ঊর্ধ্বতন পর্যায়ে ব্যাপক রদবদল হয়েছে। শুধু কি প্রশাসন আর শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আইনের শাসন প্রতিষ্ঠার প্রধান জায়গা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মতো সংবেদনশীল স্থানে তড়িঘড়ি করে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের নিয়োগ বাতিল করে অ্যাডভোকেট মোহাম্মদ আমিনুল ইসলামকে বসানো হলো। আর এই পুরো দলীয়করণের খবর যেন মানুষ জানতে না পারে, সেজন্য রাষ্ট্রীয় মিডিয়া ও গণমাধ্যমের শীর্ষ পদগুলোতেও রাতারাতি পরিবর্তন এনে দলীয় স্থাপকদের বসানো হয়েছে। একযুগে রাষ্ট্রের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে এই যে রদবদল, এটি কি শুধুই কাকতালীয়? দর্শক, এখন আপনাদের মনে খুব স্বাভাবিকভাবে একটি প্রশ্ন আসতে পারে, এই যে দলীয়করণের নগ্ন চর্চা, এটি কি বাংলাদেশে একেবারেই নতুন কোনো ঘটনা? উত্তর হলো না। কিন্তু বর্তমানে যে আগ্রাসী রূপে এবং যে অভাবনীয় গতিতে এই আত্মীয়করণ চলছে, তা অতীতের সব রেকর্ডকে হার মানিয়েছে। আমাদের দেশের রাজনীতির ইতিহাস ঘাটলে আমরা একটি ভয়ঙ্কর প্যাটার্ন বা ছক দেখতে পাই। এই ছকের নাম হলো উইনার টেক্স অল, বা জয়ী দল রাষ্ট্রের সব কিছু গ্রাস করবে। একটু ফ্ল্যাশব্যাকে যাওয়া যাক। আজ থেকে 5-10 বছর আগে বা তারও আগে থেকে রাষ্ট্রীয় কাঠামোর দিকে যদি আমরা তাকাই, আমরা দেখব রাষ্ট্রের প্রতিটি স্বাধীন প্রতিষ্ঠানকে কিভাবে সুকৌশলে এবং পদ্ধতিগতভাবে দুর্বল করা হয়েছে। 2007 সালের 11 জানুয়ারির সেই ঐতিহাসিক 1/11 নীরব ঝড়ের কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে। সেই সময় রাজনীতিতে একটি গভীর ষড়যন্ত্র হয়েছিল রাজনৈতিক নেতৃত্বকে চিরতরে মুছে ফেলার, যাকে আমরা -2 ফর্মুলা হিসেবে চিনি। সেই ঘটনাগুলো আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছিল যে রাজনৈতিক দলগুলোর ভিতরে যদি আদর্শিক দৃঢ়তা এবং সত্যিকারের মেধার মূল্যায়ন না থাকে, তবে রাষ্ট্রীয় কাঠামোর উপর বাইরের বা অরাজনৈতিক হস্তক্ষেপ
অবধারিত হয়ে ওঠে। ঠিক তার পরবর্তী ১.৫ দশকে আমরা কি দেখেছি? আমরা দেখেছি আগের সরকারগুলো কিভাবে প্রশাসন, বিচার বিভাগ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধীরে ধীরে নিজেদের দলীয় ক্যাডার বাহিনীতে পরিণত করেছিল। মেধা, সততা বা পেশাদারিত্বের চেয়ে ক্যাডারদের কিভাবে প্রমোশন দেওয়া হয়েছে তা আমরা সবাই জানি। কিন্তু সাধারণ মানুষের সবচেয়ে বড় হতাশার জায়গাটি কোথায় জানেন? সদ্য সমাপ্ত নির্বাচনের পর যারা ক্ষমতায় আসলেন তারা তো দিনের পর দিন প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তারা এই পচা সিস্টেমটা ভেঙে গুড়িয়ে দেবেন। তারা বলেছিলেন প্রতিষ্ঠানগুলোকে তারা সম্পূর্ণ স্বাধীন করবেন। কিন্তু ক্ষমতায় বসার পর তারা ঠিক কী করলেন? মজার বিষয় হলো তারা সেই একই পুরনো প্লেবুক বা একই স্ক্রিপ্ট ব্যবহার করছেন, শুধু নাটকের চরিত্রগুলো বদলে গেছে। আগে যেখানে আগের ক্ষমতাসীন দলের লোক ছিল সেখানে এখন নতুন দলের লোক বসানো হচ্ছে, কিন্তু সেই বিষাক্ত যোগ্যতার মাপকাঠিটি ঠিক একই রয়ে গেছে। তুমি কি আমার দলের লোক? তুমি কি আমার দলের প্রতি অন্ধভাবে অনুগত? তাহলে তুমি যোগ্য। যখন আপনি দেখেন চিফ প্রসিকিউটরের মতো একটি স্পর্শকাতর পদ, যেখান থেকে রাষ্ট্রের বড় বড় রাজনৈতিক বিচারগুলো পরিচালিত হবে, সেখানে দলীয় চশমা পরা কাউকে বসানো হয়, তখন বুঝতে হবে ইতিহাস ফিরে আসছে অত্যন্ত ভয়ঙ্কর রূপে। তবে এই দলীয়করণের সংস্কৃতি একদিনে তৈরি হয়নি, এটা গত কয়েক দশকের একটি ক্যান্সার। কিন্তু নতুন সরকার যখন সেই ক্যান্সার সারানোর বদলে তাতে আরও বিষ ঢেলে দেয়, তখন রাষ্ট্রের কফিনে শেষ পেরেকটি ঠোঁকা হয়ে যায়। যখন মিডিয়া থেকে শুরু করে সেনাবাহিনী সর্বত্র শুধু আস্থাভাজন খোঁজা হয়, তখন মেধার মৃত্যু ঘটে আর আত্মীয়করণের মহোৎসব শুরু হয়। দর্শক, এবারে আসুন এই পুরো নাটকের সবচেয়ে গভীর এবং চমকপ্রদ অংশে। এই যে রাতারাতি এত বড় বড় রদবদল, এই যে মেধার এমন নগ্ন মৃত্যু, এর পেছনে আসলে লাভবান হচ্ছে কারা? কারা কলকাঠি নাড়ছে পর্দার আড়াল থেকে? একটা কথা সবসময় মনে রাখবেন, ফলো দ্য মানি, মানে খেয়াল করুন যে লাভের গুড়টা কে খায়। অর্থনীতি আর ভূরাজনীতির আসল সমীকরণটা না বুঝলে আপনি এই রদবদলের মূল মাস্টার প্ল্যানটা কখনোই ধরতে পারবেন না। প্রথমে আসি বাংলাদেশ ব্যাংকের কথায়। একজন পোশাক খাতের ব্যবসায়ী এবং দলীয় নির্বাচন কমিটির সদস্যকে কেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বানানো হলো? এর পেছনের অর্থনীতিটা একটু হিসাব করুন। বাংলাদেশের ব্যাংক খাত থেকে গত ১ দশকে হাজার হাজার কোটি টাকা লোপাট হয়েছে। এই টাকাগুলো কারা নিয়েছে? বিভিন্ন প্রভাবশালী ব্যবসায়ী সিন্ডিকেট এবং নব্য ধনকুবের বা আলিগার্করা। এখন সেই ব্যবসায়ী সিন্ডিকেটেরই একজন প্রতিনিধি যদি খোদ ব্যাংকের নিয়ন্ত্রক হয়ে বসেন, তাহলে কি সেই পাচার হওয়া টাকা কখনো দেশে ফেরত আসবে? কখনোই না। পর্দার আড়ালের নায়ক হলো সেই আলিগার্করা, যারা চায় না বাংলাদেশ ব্যাংকে আহসান এইচ মনসুরের মতো কোনো শক্ত অর্থনীতিবিদ বসে তাদের দুর্নীতির লাগাম টেনে ধরুক। তাদের এমন একজন রাবার স্ট্যাম্প দরকার যে তাদের বিশাল খেলাপি ঋণগুলোকে বিনা প্রশ্নে মাফ করে দেবে। এরপর আসুন তাকাই আমাদের প্রতিরক্ষা ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দিকে। মাত্র কয়েকদিনের ব্যবধানে সেনাবাহিনীর ৬টি শীর্ষ পদ এবং পুলিশের 4টি শীর্ষ পদের রদবদল। সিজিএস, ডিজিএফআই প্রধান বা পিএসও, এই পদগুলো রাষ্ট্রের নিরাপত্তার একেবারে নিউক্লিয়াস। কেন এত তাড়াহুড়ো? কারণ রাজনৈতিক ক্ষমতায় যারা বসেছেন তারা খুব ভালো করেই জানেন যে অন্যায়ভাবে ক্ষমতা কুক্ষিগত করে রাখতে হলে সবার আগে রাষ্ট্রের কোয়ার্সিভ অ্যাপারেটাস বা বল প্রয়োগকারী সংস্থাগুলোকে নিজেদের পকেটে ঢোকাতে হবে। এখানে মেধা বা পেশাদারিত্বের কোনো জায়গা নেই। পর্দার আড়ালের রাজনৈতিক মাস্টারমাইন্ডদের এমন লোক চাই যারা চোখের ইশারায় রাজনৈতিক বিরোধীদের দমন করতে পারবে এবং দলের ভেতরের যে কোনো বিদ্রোহকে অঙ্কুরেই বিনষ্ট করতে পারবে। একইভাবে চিফ প্রসিকিউটর পরিবর্তনের মাধ্যমে তারা নিশ্চিত করছে যে বিরোধী মতের আইনি বিচারের নামে যেন প্রহসন করা যায়। আর এই পুরো অরাজকতা, মেধা হত্যা আর লুটপাটের খবর যেন সাধারণ মানুষ ঘুণাক্ষরেও জানতে না পারে, সেজন্য মিডিয়া ও গণমাধ্যমের শীর্ষ পদগুলোতে রাতারাতি পরিবর্তন আনা হয়েছে। স্বাধীন সাংবাদিকতার গলা টিপে ধরে বসানো হয়েছে দলীয় স্তাবকদের। অর্থাৎ পর্দার আড়ালের খেলোয়াড়রা একটি পারফেক্ট ইকোসিস্টেম তৈরি করেছে, যেখানে টাকা লুটবে আলিগার্করা, সেই লুটেরাদের প্রোটেকশন দেবে দলীয়করণ হওয়া পুলিশ ও সেনাবাহিনী, বিচারিক বৈধতা দেবে দলীয় প্রসিকিউটর, আর সেই পুরো দুর্নীতির গল্পগুলো ধামাচাপা দেবে নিয়ন্ত্রিত মিডিয়া। দর্শক, এতক্ষণ আমরা দেখলাম কিভাবে দেশের অর্থনীতি, প্রশাসন, বিচার বিভাগ আর মিডিয়াকে অত্যন্ত সুকৌশলে ধ্বংস করা হচ্ছে, কিভাবে অযোগ্যদের হাতে রাষ্ট্রের চাবি তুলে দেওয়া হয়েছে। কিন্তু ভয়ের আসল কারণ এটা নয়। আসল কারণটি শুনলে আপনি রীতিমতো আঁতকে উঠবেন। এই যে পুরো রাষ্ট্রযন্ত্রকে দলীয়করণ করা হচ্ছে, রাষ্ট্রের মেরুদণ্ড ভেঙে দেওয়া হচ্ছে, এর সবচেয়ে ভয়াবহ ইম্প্যাক্ট বা প্রভাব পড়তে যাচ্ছে আমাদের ভূরাজনৈতিক অস্তিত্বের ওপর। একটি দুর্বল, মেধাশূন্য এবং দলীয়ভাবে বিভক্ত রাষ্ট্র খুব সহজেই বিদেশি পরাশক্তিগুলোর দাবার ঘুঁটিতে পরিণত হয়। আমরা কি তবে নিজেদের পায়ে নিজেরাই কুড়াল মারছি? এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, সামনে ঠিক কী হতে যাচ্ছে? এই আত্মীয়করণ আর মেধা হত্যার মহোৎসব আমাদের কোথায় নিয়ে গিয়ে ফেলবে? আমরা আপনাদের সামনে আগামী দিনগুলোর দুটি সম্ভাব্য চিত্র বা সিনারিও তুলে ধরছি। বেস্ট কেস বা সর্বোত্তম পরিস্থিতি। সবচেয়ে ভালো পরিস্থিতি হতে পারে যদি এই আত্মঘাতী এবং চরম দলীয়করণের সিদ্ধান্তগুলোর পর সমাজের সুশীল অংশ, সচেতন ছাত্র সমাজ, বুদ্ধিজীবী মহল এবং স্বয়ং রাজনৈতিক দলের ভেতরেরই প্রগতিশীল অংশ এর তীব্র প্রতিবাদ জানায়।
এই প্রবল সামাজিক ও রাজনৈতিক চাপের মুখে সরকার হয়তো বাধ্য হতে পারে তাদের এই হঠকারী সিদ্ধান্তগুলো পুনর্মূল্যায়ন করতে। যদি বাংলাদেশ ব্যাংকে তার সত্যিকারের স্বায়ত্তশাসন ফিরিয়ে দেওয়া হয়, যদি স্বাস্থ্য ও অর্থ মন্ত্রণালয়ের মতো জায়গাগুলোতে বিশেষজ্ঞ এবং পেশাদার ব্যক্তিদের হাতে নীতি নির্ধারণী ক্ষমতা তুলে দেওয়া হয়, তবে হয়তো একটি ইতিবাচক পরিবর্তন আসতে পারে। যদি এটি ঘটে, তবে আন্তর্জাতিক দাতা সংস্থা IMF, ওয়ার্ল্ড ব্যাংক এবং বিদেশি বিনিয়োগকারীরা আমাদের দেশের উপর তাদের হারানো আস্থা কিছুটা হলেও ফিরে পাবে। তখন দেশের অর্থনীতি একটি ধীর কিন্তু স্থিতিশীল পুনরুদ্ধারের দিকে যাবে। আর সিনারিও 2, ওয়ার্স্ট কেস বা ভয়াবহতম পরিস্থিতি। কিন্তু বাস্তবতা যদি এর উল্টো হয়, যদি বর্তমান এই দলীয়করণের ধারাই অব্যাহত থাকে, তবে আমাদের সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য প্রস্তুত হতে হবে। একজন অযোগ্য ও দলীয় গভর্নরের ভুল মুদ্রানীতি এবং লুটপাটের সুযোগ করে দেওয়ার কারণে দেশে হাইপার ইনফ্লেশন বা চরম মাত্রার মূল্যস্ফীতি দেখা দিতে পারে। রিজার্ভ একেবারে তলানিতে গিয়ে ঠেকবে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতো সংবেদনশীল জায়গায় নন মেডিকেল ব্যক্তিদের খামখেয়ালি সিদ্ধান্তে পুরো জনস্বাস্থ্য খাত তাসের ঘরের মতো ভেঙে পড়তে পারে। বিচার বিভাগ ও প্রসিকিউশন যদি পুরোপুরি দলীয় কার্যালয়ে পরিণত হয়, তবে সাধারণ মানুষ আইনের প্রতি বিন্দুমাত্র শ্রদ্ধা রাখবে না। তারা নিজের হাতে আইন তুলে নেবে। দলীয় অনুগতদের দিয়ে সাজানো পুলিশ বাহিনী আইন শৃঙ্খলা রক্ষার বদলে রাজনৈতিক দমনে ব্যস্ত থাকবে। ফলে সমাজে অপরাধ জ্যামিতিক হারে বাড়বে। তখন রাষ্ট্রের আর কোনো নিয়ন্ত্রণই থাকবে না। বাংলাদেশ আন্তর্জাতিক বিশ্ব থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে একটি অকার্যকর এবং ব্যর্থ রাষ্ট্রের পরিণত হবে। ইতিহাস এই স্বজনপ্রীতি ও দলীয়করণের মহোৎসবকে কখনোই কোনোদিন ক্ষমা করবে না। দর্শক, আজকের এই বিশ্লেষণে আমরা দেখলাম কিভাবে একটি নবগঠিত সরকার রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার বদলে তাকে দলীয় পকেটে পুরে ফেলার এক সুদূরপ্রসারী ষড়যন্ত্র বাস্তবায়ন করছে। মেধা, যোগ্যতা ও পেশাদারিত্ব আজ স্রেফ দলীয় আনুগত্যের পায়ে লুটিয়ে পড়েছে। বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে সেনাবাহিনী, পুলিশ, বিচার বিভাগ এবং মন্ত্রিসভা, কোথাও মেধার বিন্দুমাত্র মূল্যায়ন নেই। এখন একটি সহজ প্রশ্ন আপনাদের কাছে, আপনারা কি মনে করেন এই রদবদলগুলো সত্যিই দেশের কোনো উপকারের জন্য করা হয়েছে, নাকি এর পেছনে শুধুই ক্ষমতা চিরস্থায়ী করার এক অন্ধকার রাজনীতি লুকিয়ে আছে? নিচে কমেন্ট করে অবশ্যই আপনার লজিক্যাল মতামত জানাবেন। ভিডিওটি শেয়ার করুন, কারণ সত্য জানা এবং মেধার মূল্যায়ন দাবি করা প্রতিটি নাগরিকের অধিকার। দেখা হবে আগামী পর্বে দেশ জগতের নতুন কোনো সত্য উন্মোচনের সাথে। ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।